অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমাদেরকে একটা প্রাথমিক টাইমলাইন দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং অন্যান্য উপদেষ্টারাও বেশ রিপিটেডলি বলেছেন যে এই সময়ের বাইরে তারা যাচ্ছেন না। এখন আমরা যেটা বলেছি যে এটা তো একটা আরও সুনির্দিষ্ট হওয়া দরকার এবং সেটা কনসেনসাসের মধ্যে দিয়ে হওয়া দরকার। ফলে স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন আশা করি, এবং বসে ঠিক করবেন যে কোন মাসে নির্বাচন হবে। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন তাদের একটা সময়সীমা ঠিক করেছেন, 15ই জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন তাদের সমস্ত এই ঐক্যমত্য তৈরির কাজটি সম্পন্ন করবেন। এখন সেক্ষেত্রে যদি 15ই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয়ে আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়ের তা কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন, এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময়ে তাদের লাগছে। আমরা দেখতে পাচ্ছি 15ই জুলাইয়ের মধ্যেই মোটামুটিভাবে সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে। কাজেই সর্বসম্মতের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সমস্ত বিষয়ে নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যেতে পারে, আর বাকিটা সংসদ নির্বাচনের পরে হবে। কাজেই সংবিধানের বিষয়টি তো আমাদের প্রধান ফোকাসের জায়গা হচ্ছে যে এই রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা মানে কি? ক্ষমতা কাঠামোকে জবাবদিহি জায়গায় নিয়ে যাওয়া। জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ক্ষমতা কাঠামোকে ভারসাম্যমূলক করতে হবে। ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। ক্ষমতায় যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না। সেইটাকে আমরা জোর দিয়েছি, এবং সেক্ষেত্রে যে আলোচনাগুলো দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আমরা তুলেছি, আমরা ধন্যবাদ জানাই এই ঐক্যমত্য কমিশন কিংবা বিভিন্ন কমিশনগুলোকে যারা মোটামুটিভাবে অনেকগুলো প্রশ্নকে তারা সামনে এনেছেন। সেখানে যেমন আমরা বলেছিলাম যে বাংলাদেশে সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধি। এখন সংসদের প্রতিনিধিত্ব ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ, আমাদের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন যে সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না, দলের অনুগত হয়ে যেতে হয়। হাত তোলা একটা এমপির মতো জায়গা দাঁড়ায় নিয়ে বহু সভা সমাবেশের বক্তব্য আমাদের শুনেছেন আপনারা। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে 70 অনুচ্ছেদ বাতিল চাই, কিন্তু প্রস্তাবে এসেছিল যে অর্থ বিল কিংবা বাজেট ব্যতি রেখে বাকি সব জায়গায় ভোট দিতে পারবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আস্থা ভোট, সরকার গঠনের আস্থা ভোট নিয়ে হর্স ট্রেডিংয়ের একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয়, অতীতেও এটা দেখা গেছে। সেই বিবেচনার জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কনসেনসাসের স্বার্থে এই আস্থা ভোট এবং বাজেট এই দুই বিষয় বাদে বাকি সকল বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই রকমভাবে 70 অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা তুলে ধরেছি, এবং আমরা মনে করি যে এটা ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধি করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি সাংবিধানিক যে পদগুলো আছে, যেমন তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কেবল আলাদাই করতে হবে তাই নয়, বিচার বিভাগ যাতে এই সত্যিকার অর্থে একটা স্বাধীন বিচার বিভাগ বা সেপারেশন অফ পাওয়ারের জায়গায় থাকে এবং নির্বাহী বিভাগের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার যে সততা, তার যে যোগ্যতা, সমস্ত কিছুর দিক থেকে এটাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ায় দাঁড় করাতে হবে, এবং এমনকি পাবলিক হিয়ারিংয়ের জায়গায় এটা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে সচিবালয়, যারা এই নিম্ন আদালতের নিয়োগ, বদলি, পদোন্নতি সমস্ত কিছু দেখবেন। ফলে এই পুরো প্রশ্নটা
কংক্রিট করে না বললে বিচার বিভাগ স্বাধীন হতে হবে, এই কথা কিন্তু সংবিধানেও বলা আছে। এই কথা একসময় আন্দোলনের ৩ জোটের রূপরেখাও বলা হয়েছিল, কিন্তু এর সুনির্দিষ্টকরণ ছাড়া বিচার বিভাগ স্বাধীন করা কিংবা সেপারেশন অফ পাওয়ারের অর্থে বলছি স্বাধীনতা, যে সেটা কিভাবে কার্যকর হবে সেটা সুনির্দিষ্ট হয় না। এর বাইরে যেটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলো, যথা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ন্যায়পালের পদ, কিংবা অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পদ, এই সমস্ত জায়গাগুলো, অ্যাটর্নি জেনারেলের পদ, এইগুলোকে যেগুলো সাংবিধানিক পদ হিসেবে ঘোষণা করা এবং সাংবিধানিক পদগুলোর নিয়োগের অথরিটি সাংবিধানিক কমিশনের হাতে ন্যস্ত করা। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশন গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কমিশন এই ধরনের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিবে। এইটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। আমরা মনে করি যে ক্ষমতার সত্যিকার ভারসাম্য যদি আনতে হয় তাহলে এটা একটা অপরিহার্য জায়গা, কেননা সাংবিধানিক পদগুলোকে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায়, তার মধ্যে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেই জায়গাটা থাকে না। তো সুতরাং সেই দিক থেকে এই বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি এবং এই প্রশ্নে আমরা আরও ভিন্ন মতামত জায়গাগুলো দেব। প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ক্ষমতা কাঠামো, তারপরে উচ্চকক্ষে যে সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষের কাঠামো কী হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হবে, সেখানে সদস্যরা কারা হবেন, এই সব বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি। আমরা নারী আসন কিভাবে গঠিত হবে আমরা মতামত রেখেছি। মনে রাখা দরকার, আমরা রাজনৈতিক সংগ্রামের মধ্যে বহুবার বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রুলস অফ দি গেম, মানে যেটাকে বলে নিয়ম, একটা গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক চর্চাটা কোন নিয়মে চলবে আমরা এখন সেই নিয়মটা ঠিক করছি। দলগতভাবে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক নীতি তৈরি করেন, রাজনৈতিক নীতি তৈরি করেন, সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো জনগণ বিচার করবেন, জনগণ যাকে সমর্থন দেবেন তাকে নির্বাচিত করে ক্ষমতায় নেবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন। কিন্তু এই যে মানে ক্ষমতা ব্যবস্থাটা সেটা কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, তার যে একটা নিয়ম যেটা সকলের জন্যই প্রযোজ্য, সেই রুলস অফ দি গেম আমরা তৈরি করতে এখন মানে অভ্যুত্থান আমাদেরকে সেই দায়িত্ব কিংবা সেই কর্তব্য আমাদের সামনে হাজির করেছে। কাজেই বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থার নিয়ম প্রতিষ্ঠা, এইটা হচ্ছে আমাদের সামনে এখন জরুরি প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর দিকে আমাদের মূল মনোযোগের জায়গা। এর বাইরেও সংবিধান সহ নাম পরিবর্তন সহ বেশ কিছু বিষয় আছে, সেগুলোতে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। এটা গেল একটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য তৈরির প্রশ্ন। আমরা বলেছি যে পদ্ধতিগত দিক থেকে সমস্ত স্টেক হোল্ডাররা, বিশেষভাবে রাজনৈতিক দলগুলো, তারা সবাই মিলে যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছি আমাদের আলাপ আলোচনা করা দরকার এবং আলাপ আলোচনা যত রকম উপায়ে করা দরকার সেই সব উপায়েই আমরা আলোচনাগুলো করব। ঐক্যমত্য কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আরও বেশি বেশি করে বসুন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, যত বেশি সর্বসম্মত হওয়া যায়, ঐক্যমত্য তৈরি করা যায়, সেটা আমাদের জন্য জরুরি। আমরা আমাদের দলের দিক থেকে ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিক অনেক আলোচনার মধ্যে আছি। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন প্রশ্নে, যাতে আরও ঐক্যমত্য তৈরি হয়। এবং আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে গণসংহতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি অনেক বেশি সংস্কারের ক্ষেত্রে। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ, যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কী?
আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতিকে এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। আর যেসব প্রশ্নে আমাদের একমত আছে সেগুলো যাতে আগামী সংসদে আমরা সকলেই বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ হই, বাধ্যবাধকতা থাকে, সেই কারণে আমরা অর্ডিন্যান্সের কথা বলছি। পরিষ্কার হলো? তাহলে ঐক্যমত্য আর দ্বিমত দুটার মধ্যে ঐক্যমত্যটা বাস্তবায়িত হবে, দ্বিমত যদি যে জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠতা দেবে সে তার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখন আমাদের একটা প্রস্তাব আছে, যেমন ধরুন সংখ্যানুপাতিকের নির্বাচন কিংবা যে কোনো বিষয়, এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ। এখন যদি ঐক্যমত্য কোথাও বিষয়ে যদি তৈরি না হয় তাহলে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা সামনে নিয়ে জনগণের কাছে যাব। জনগণ যদি মনে করেন যে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন তাহলে সেটা সংসদে হবে। এটা তো অন্য কোনো প্রক্রিয়া নেই। আরেকটা হচ্ছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে করা, অভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে করা, সেটা তো পথ হিসেবে সবসময় খোলা আছে। তাহলে আমরা এই দুটো পদ্ধতির জায়গা বলেছি, আর বলেছি যে সংস্কার পরিষদ করতে হবে কিংবা সংস্কার সভা করতে হবে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। এখন কেউ বলছে যে আগে পরের বিষয়, কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেইগুলো আপনার এই অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে করতে পারে, পরবর্তী সংসদ এবং সরকার সেগুলোকে র্যাটিফাই করবে। আর আমাদের যে বলেন, যেটা বললেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ, এখন যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না, এরকমভাবে আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক প্রস্তাব এবং এর মধ্যে এটা ছিল। কাজে এখানে যখন এই প্রস্তাব এসে আমরা সমর্থন করছি, কিন্তু এটা ভিন্ন প্রস্তাব আছে যে 2 বার পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না। পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না মানে হচ্ছে পরপর 2 বার হয়ে প্লাস একটা শূন্য, আবার তৃতীয়বারের মতো হতে পারবেন। তবে তৃতীয় রেস্ট নিয়ে কথাটা মানে একবার বাদ দিয়ে বিরতি দিয়ে পরপর 2 বার এবং বিরতি দিয়ে আরও একবার 3 বার পর্যন্ত একটা আলোচনা চলছে। যে কোনো বিষয়েই কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি। এখন কনসেনসাস হলে সেটা কনসেনসাসে যাবে, আর কনসেনসাস যদি না হয় তাহলে সে বিষয়ে জনগণের কাছে যাবে।